Okay, let's say email address. Guys, microphone একটু off রাখো না please. Just switch on the microphone when you have something to ask me. Everyone একটা রিকোয়েস্ট শুনো, মাইক্রোফোন শুধুমাত্র তখনই অন করো যদি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করতে হয়। Notice করো please. Question number 1. The graph shows how the speed of a car varies with time. গ্রাফ দেখাচ্ছে একটা স্পিড অফ আ কার কিভাবে টাইমের সাথে ভ্যারি করে। Which statement about the acceleration of the car between 10 seconds and 20 seconds is correct? 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত কোন স্টেটমেন্টটা কারেক্ট? গাইস, what is the answer? Question number 1 এর। গাইস, নোটিস করো, একদম কেয়ারফুলি আমার কথা শোনো। খেয়াল করে দেখো, আমাকে জিজ্ঞেস করলো 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত কোন স্টেটমেন্টটা কারেক্ট। আমি যদি মোশনকে ডেসক্রাইব করি, ফরগেট দ্য কোয়েশ্চেন, তোমার কোয়েশ্চেন দেখাও লাগবে না, চিন্তা করা লাগবে না। আমি যদি জাস্ট তোমাকে জিজ্ঞেস করি motion of the car কে describe করো, what is the motion of the car? Guys, can anyone identify motion of the car কে আমি কিভাবে describe করব? Anyone, just try please. Between 10 to 20 seconds. Yes, between 10 to 20 seconds এর জন্য জিজ্ঞেস করলাম। তোমাকে যদি গাড়ির মোশনটাকে ডেসক্রাইব করতে বলে, যদি কোশ্চেন এভাবে করতো, describe the motion of the car between 10 seconds and 20 seconds, কি অ্যানসার দিতা? The car is traveling at accelerating. না, it's not accelerating. Constant speed. Constant speed, of course, constant speed. একটা হরিজন্টাল লাইন সব সময় কনস্ট্যান্ট কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে। আর হরিজন্টাল লাইন তো পেলা, আস্তে আস্তে বামে যাও, ইউ সি দিস ইজ দ্য অ্যাক্সিস ফর স্পিড। স্পিডটা কনস্ট্যান্ট। গাইস, স্পিড কনস্ট্যান্ট মানে কি? স্পিড কনস্ট্যান্ট মানে হলো স্পিডটা না আমার ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে। আর ইনক্রিজ অথবা ডিক্রিজকেই তো আমি অ্যাক্সিলারেশন বলি। খেয়াল করে দেখো, ইনক্রিজ অথবা ডিক্রিজকেই তো আমি অ্যাক্সিলারেশন বলি। যদি ইনক্রিজ অথবা ডিক্রিজ একটাও না করে, অ্যাক্সিলারেশনই নাই। আর নো অ্যাক্সিলারেশনের মিনিং কি গাইস? টেল মি। অ্যাক্সিলারেশনের ভ্যালু তাহলে কত হবে? 0। অ্যাবসলিউটলি রাইট। তার মানে দ্য অ্যাক্সিলারেশন ইজ 0। গাইস, সবার 100% ক্লিয়ার? আমি অনেক স্লোয়ে যাচ্ছি। দিস ইজ আ রিয়েলি ইম্পর্টেন্ট এক্সাম। অনেক কিছু আছে এর ভিতর থেকে আইডেন্টিফাই করার। 1 নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে, না স্যার। 2 তে আসো। A student walked at a constant speed. He takes 100 seconds to walk 160 paces. The length of each pace is 0.8 meter. Guys, সবাই ক্যালকুলেটর সাথে রাখো তো একটু। এক একটা পেসের লেন্থ হলো 0.8। টোটাল কত পেস ট্রাভেল করলো ও? 160। তাহলে 160 into 0.8। গাইস, কত আসে 160 into 0.8? 128. 128। 160 into 0.8। আচ্ছা, কিন্তু সেটা তো আমার 100 সেকেন্ডে এই ডিসটেন্স ট্রাভেল করলো 128। আমাকে তো চাইছে 50 সেকেন্ডের জন্য। তাহলে হোয়াট ডু ইউ থিংক? 100 সেকেন্ডে যদি 160 পেস ট্রাভেল করে, as in 100 সেকেন্ডে যদি 128 মিটার ট্রাভেল করে, তাহলে 50 সেকেন্ডে কতটুকু ট্রাভেল করবে? এটার জাস্ট অর্ধেক। গাইস, বুঝতে পারতেছো সবাই? তাহলে 128 এর অর্ধেক কত হয়? টেল মি রিল কুইক। 64. My answer is 64. Guys, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? Everyone, একটু কষ্ট করে আরেকবার রিপিট করতে পারবেন স্যার? আরেকবার বলতেছি, খুব কেয়ারফুলি শুনো। থ্যাংক ইউ স্যার। তুমি জাস্ট ক্যালকুলেটরটা সাথে রাখো, তাহলে আমার জন্য বোঝানোটা ইজিয়ার হয়ে যাবে। 160 পেস, পেস তো কোনো ইউনিট না, মানে স্ট্যান্ডার্ড ইউনিট না। পেসের স্ট্যান্ডার্ড ইউনিট কি? পেসের না, অ্যাকচুয়ালি লেন্থের স্ট্যান্ডার্ড ইউনিট কি? মিটার। তাহলে আমি যদি টোটাল ডিসটেন্স বের করি, 100 সেকেন্ডসে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করলো? 100 সেকেন্ডসে 60 ইন্টু 0.8। 60 ইন্টু 0.8 কত আসে আমাকে বলো? 60 ইন্টু 0.8। আমি এই জন্যই বলছিলাম ক্যালকুলেটর বের করে রাখো প্লিজ। 60 ইন্টু 0.8 কত আসে গাইস? 48. হোয়াট? 60 into. Yes, 160, 160. Oh, sir, তাহলে 128. 128. 128 মিটার। এতটুকু কি বুঝছো? যা কোশ্চেন ছিল 100 সেকেন্ডে 128 মিটার ট্রাভেল ইয়েস স্যার। জিজ্ঞেস করছে 50 সেকেন্ডে। গাইস, ডোন্ট ইউ থিংক এটা পুরাপুরি ইউনিটারি মেথড? 100 সেকেন্ডে যদি 128 মিটার ট্রাভেল করে, তাহলে 1 সেকেন্ডে কত করবে?
128 divided by 100 তাহলে 50 সেকেন্ডে কত করবে 128 by 100 times 50 এটা করলে কত আসে 64 এবার বুঝছো Yes, sir. Yes, sir. A student drops from rest at in air. Microphone please off rakho. Just switch it on when you have a question to ask me. Please everyone switch off the microphone. What happens to the velocity and to the acceleration of the ball during the first few seconds after release? Release করার কিছুক্ষণ পরে কি হয় guys? সবথেকে ইম্পর্টেন্ট কিওয়ার্ডটা কি এখানে জানো in the question I always suggest you to identify I repeat I always suggest you to identify আমার keyword কোনটা এই কোশ্চেনের the keyword is in air guys notice করো এই কোশ্চেনের কিওয়ার্ডটা হলো in air so air এর ভিতরে ওকে ড্রপ করলে guys air মানে কি এখন বলটার উপরে কি অ্যাক্ট করতেছে একটু ট্রাই করো প্লিজ Sir, wait. না wait তো Air resistance. resistance of Air resistance. absolutely right তার মানে ওর ওয়েট তো আছেই যার কেউ নাই ওর ওয়েট আছে উই অল নো কিন্তু অন টপ অফ দ্যাট ওর উপরে কিন্তু এয়ার রেজিস্ট্যান্সও অ্যাক্ট করছে কেন বিকজ আমাকে কোশ্চেনে ক্লিয়ারলি বলে দিল ইন এয়ার সো গাইস দেখি একটু মনে পড়ে তোমাদের ইসের কনসেপ্টটা প্যারাশুটিস্টের কনসেপ্টটা কিছু মনে আছে সবার একদম প্রথম দিকে অনেকবার দেখতেছিলাম আমরা প্যারাশুটিস্টের কনসেপ্টটা সো ইফ আই ড্র দ্য প্যারাশুটিস্ট লাগবে না এখানে টেবিল টেনিস বলটা ওর উপরে দুইটা ফোর্স আছে guys what do you think this force is এই ফোর্সটা কি হবে ওর Weight. definitely weight ওর উপরে আরেকটা ফোর্স আছে that is air resistance the other force acting on it is air resistance but guys tell me শুরুতে একদম ইনিশিয়ালি ওয়েট যেহেতু গ্রেটার দেন এয়ার রেজিস্ট্যান্স এই জন্য ও নিচে অ্যাক্সিলারেট করতেছে কিন্তু শুরুতেই স্পিড যেহেতু কম এয়ার রেজিস্ট্যান্সও কম যখন আস্তে আস্তে স্পিড বাড়া স্টার্ট করে আমার এই এয়ার রেজিস্ট্যান্সও যখন স্পিড বাড়া স্টার্ট করে আমার আস্তে আস্তে এয়ার রেজিস্ট্যান্সও বাড়া স্টার্ট করে এয়ার রেজিস্ট্যান্স বাড়তে থাকলে দেখো তো আমি যদি রেজাল্টেন্ট ফোর্স চিন্তা করি রেজাল্টেন্ট ফোর্স হলো সব সময় ওয়েট মাইনাস এয়ার রেজিস্ট্যান্স ওয়েটটা আমার ফিক্সড এয়ার রেজিস্ট্যান্স যদি বাড়তে থাকে তাহলে আস্তে আস্তে আমার রেজাল্টেন্ট ফোর্স কি হবে কমতে থাকবে গাইস এই পার্টটা বুঝছো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস পার্ট এই পার্টটা না বুঝলে আই ক্যান নট মুভ ফরওয়ার্ড এটা একদম বুঝতেই হবে এনিওয়ান হিয়ার দিস ইজ নাথিং নিউ এয়ার রেজিস্ট্যান্স বাড়লে হলো স্যার এয়ার রেজিস্ট্যান্স বাড়লে কি নেট শুনতেছি না স্যার একবারে বলো একটু মাঝখানে থেমো না কি বলতেছিলাম স্যার এয়ার রেজিস্ট্যান্স বাড়লে কি নেট ফোর্স কমে আচ্ছা নেট ফোর্স আমরা ইউজ করি না টার্মটা দ্য টার্ম উই ইউজ ইজ রেজাল্টেন্ট ফোর্স অফ কোর্স সব সময় না এই কনটেক্সটের যদি কথা আমি বলি এই কনটেক্সটে এয়ার রেজিস্ট্যান্স বাড়লে দেখো তো রেজাল্টেন্ট ফোর্সটা আসতেছে কোথা থেকে রেজাল্টেন্ট ফোর্সটা হলো দুইটা ফোর্সের কম্বিনেশন যেহেতু অপোজিট ডাইরেকশনে আছে অফ কোর্স রেজাল্টেন্টটা বের করার জন্য ওয়েট থেকে তোমার সাবট্রাক্ট করতে হবে করলামও যেহেতু সাবট্রাক্ট করতেছি সাবট্রাক্ট যে ভ্যালু থেকে করতেছো আর যাকে করতেছো সেটা যদি বাড়তে থাকে তাহলে যে ভ্যালুটা বাকি থাকবে সেটা কি হবে কমতে থাকবে এই ইকুয়েশনটা বুঝলেই কিন্তু তুমি পুরো কনসেপ্ট বুঝে যাবা জাস্ট টেল মি ইফ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য ইকুয়েশনটা কি বুঝছো কেন এটা লিখতে পারলাম guys did you all understand the equation না বুঝলে প্লিজ এখনই Yes, sir. great so resultant force কমে যাচ্ছে now let's bring in resultant force এর যে নিজস্ব ইকুয়েশন এই air resistance mass resistance বাদে we all know Newton's second law থেকে resultant force equals m a mass remaining constant যদি আমার resultant force কমে যায় তাহলে আমার অ্যাক্সিলারেশনও কি হয়ে যাবে কমে যাবে কিন্তু নিচে পড়ার সময় পড়তে থাকলে তো অফ কোর্স ভেলোসিটি আমার বাড়তেই থাকবে ভেলোসিটি বাড়বে কিন্তু আমার অ্যাক্সিলারেশন কি হবে কমবে
এখন আইডেন্টিফাই করো তো আমার অ্যান্সারের ভিতর থেকে ভেলোসিটি বাড়বে বাট অ্যাক্সিলারেশন কমবে। আমার অ্যান্সার কি হবে গাইস? সি। সি। কে কে পারছিল এটা? রেজ ইওর হ্যান্ড দেখি একটু। রেজ ইওর হ্যান্ড as in জুমে রেজ ইওর হ্যান্ড। কে কে পারছিল এটা মনে আছে? ওকে গ্রেট, নোটিস করি সবাই। স্যার এই পার্টটা বুঝিনি। এটা এখনো কিছু নাই। ভেলোসিটি বাড়লে অ্যাক্সেলারেশন কমবে। ভেলোসিটি বাড়ার সাথে তো অ্যাক্সিলারেশন কমার কোনো সম্পর্ক নাই। দিস আর টু ডিফারেন্ট আইডিয়াস। ভেলোসিটি কেন বাড়তেছে? বিকজ ইটস ফলিং, আর ওর উপর একটা রেজাল্টেন্ট ফোর্স আছে। ওর উপর একটা রেজাল্টেন্ট ফোর্স থাকা মানে কি অ্যাক্সিলারেশন আছে। গাইজ তুমি কি এই ক্লাসগুলো করছিলা ফার্স্টের দিকে যার কোশ্চেন ছিল? একদম জুনের ক্লাস এটা। স্যার আমি ইউটিউব থেকে দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটু দেখে নিও। এখন এগুলা নিয়ে অনেক ডিটেইলসে ডিসকাস করে ফেলছি। ডোন্ট থিঙ্ক ফর ওয়ান্স ভেলোসিটি বাড়তেছে দেখে অ্যাক্সিলারেশন কমতেছে। নো, অ্যাবসলিউটলি নট। ভেলোসিটি একটা সেপারেট আইডিয়া, অ্যাক্সিলারেশনকে আমি সেপারেটলি চিন্তা করতেছি। ইউ আর নট সাপোজ টু কানেক্ট দিস টু। নো, ওর উপর একটা রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করলে, রেজাল্টেন্ট ফোর্স মানে আনব্যালেন্সড ফোর্স, আনব্যালেন্সড ফোর্স অ্যাক্ট করলে ভেলোসিটি সবসময় বাড়ে, কিন্তু আনব্যালেন্স ফোর্সটাই যদি কমতে থাকে এই জন্য অ্যাক্সিলারেশনও কমতে থাকে। দ্যাটস ওয়াই মাই অ্যান্সার ইজ সি। মিনিং অফ অ্যাক্সিলারেশন একটা টপিক ছিল, সেখানে তোমার দেখার দরকার। দেয়ার ওয়াজ আ টপিক কল মিনিং অফ অ্যাক্সিলারেশন, সেটা প্লিজ একটু দেখে নিও। 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে আমি এক্সাম্পলটা দিয়ে বুঝাইছিলাম। এটা দিস ওয়াজ ডিসকাসড ইন জুন। প্লিজ একটু দেখে নিও যাদের এটাতে কনফিউশন রয়ে গেছে। যদি তারপরও প্রবলেম থাকে প্লিজ আস্ক মি। 4-এ আসি। A cyclist takes a ride lasting 25 seconds. The diagram shows how her distance traveled from the starting position varies with time. What is her average speed for the whole ride? Guys, stop everything and tell me. Average speed equation key. What is the equation for average speed? Everyone? ডিসটেন্স বাই টাইম। Average speed হলো distance by time. পুরোটা যদি বলি average speed হলো আমার The total. total distance divided by total time. Absolutely right. Average speed is indeed total distance divided by total time. Guys, লাইনটা 1 সেকেন্ডের জন্য একটু ডিস্টার্ব করতে পারে, আমি আমার হটস্পট থেকে চেঞ্জ করে ওয়াইফাই তে আনতেছি, একটু টাইম দাও। গাইস সবাই শুনতে পারো কথা? Yes, sir. Yes, sir. গ্রেট গ্রেট, ঠিক আছে। ওই হটস্পটে কানেক্ট করা ছিল, তখন দেখি জাস্ট সুইচ করে ইসে আনলাম ওয়াইফাই তে। ওকে, সো টোটাল ডিস্টেন্স, হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল? কোশ্চেনে খেয়াল করে দেখো, টোটাল ডিস্টেন্স ট্রাভেলড হলো 150, আর এই 150 মিটার ট্রাভেল করলো কতটুক টাইমে? এই 25 সেকেন্ডস টাইমে। তাহলে আমার ইকুয়েশন কি হবে? অ্যাভারেজ স্পিড হলো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, 150 ডিভাইডেড বাই 25। কত আসে গাইস? তাড়াতাড়ি বলো। 6। এটা খুব ইজি ছিল গাইস, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? This was pretty easy. 6. 5 আসি। A car begins to move. It speeds up until it reaches a constant speed. It continues to travel at this constant speed for the rest of the journey. What happens to the acceleration and what happens to the velocity of the car during this journey? যারা কোয়েশ্চেন পড়ে ভিজুয়ালাইজ করতে পারতেছ না the whole thing, তাদের জন্য আমার সাজেশন হলো প্লিজ ড্র এ স্মল ডায়াগ্রাম। এঁকে ফেললেই 90% জিনিস ক্লিয়ার হয়ে যায়। গাইজ নোটিস করে দেখো, আমি যদি একটা তাড়াতাড়ি ভেলোসিটি টাইম গ্রাফ এঁকে নেই, let's say this is a velocity time graph. Velocity time graph এ কি বলছে? car begins to move, it speeds up until it reaches a constant speed. ধরলাম it starts from rest, it speeds up মানে ভেলোসিটি ইনক্রিজ করলো যতক্ষণ পর্যন্ত ও একটা কনস্ট্যান্ট স্পিড রিচ না করে। কনস্ট্যান্ট স্পিড রিচ করার পরে কি করে বলছে কোশ্চেনেই দেখো, বলছে কনস্ট্যান্ট স্পিড রিচ করার পরে ও এই কনস্ট্যান্ট স্পিডটা মেইনটেইন করেই সামনে যেতে থাকে। গাইস এবার কি কোশ্চেনটা বুঝতে পারলা? আচ্ছা, এই জায়গায় এভরিওয়ান প্লিজ ফোকাস করে দেখো,
স্পিড ইনক্রিজ করতেছে, স্পিড ইনক্রিজ করা মানে কি দেয়ার ইজ অ্যান অ্যাক্সিলারেশন, এই জায়গায় অ্যাক্সিলারেশনের একটা ভ্যালু আছে আর স্পিড ইজ ইনক্রিজিং। তারপরে এই জায়গায় এসে ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যায়, we can clearly see horizontal straight line মানে velocity becomes constant. তো স্যার এটা বলা যায় না স্যার যে অ্যাক্সেলারেশন আপনার 0? আসতেছি একটা একটা করে। তো velocity becomes constant আর acceleration এই জায়গায় become 0 guys দেখো carefully, velocity constant হয়ে যায়, acceleration 0. tell me এই জায়গায় প্লিজ কথা বলো না, মাইক্রোফোন অফ গাইস, তোমাদের অনেকের মাইক্রোফোন এখনো অফ, প্লিজ সুইচ অফ ইওর মাইক্রোফোন। এই জায়গায় ভেলোসিটি ইনক্রিজিং, তারপরে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে গেল, তার মানে কি ভেলোসিটি অফ কোর্স চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি, আর এই জায়গায় অ্যাক্সিলারেশন হ্যাড আ ভ্যালু আর এই জায়গায় এসে অ্যাক্সিলারেশন 0 হয়ে গেল, তার মানে কি ভেলোসিটিও চেঞ্জ হলো, অ্যাক্সিলারেশনও চেঞ্জ হলো। তাহলে আমার অ্যান্সার কি হবে? আমি কিন্তু তোমাকে বাংলায় অ্যান্সার দিয়ে দিছি, ইউ জাস্ট চুজ ইট ফ্রম দা কোশ্চেন। আমার ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে, অ্যাক্সিলারেশনও চেঞ্জ হচ্ছে। Sir, both the acceleration and velocity change. এক্স্যাক্টলি, আমার অ্যান্সার হলো A. এভরিওয়ান, সবাই কি বুঝতে পারলা কোশ্চেনটা এবার? ওকে, 6 আসো। Yes sir. An object travels at a constant speed of 10 meter per second for 10 seconds. একটা অবজেক্ট কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করছে 10 মিটার পার সেকেন্ডে 10 সেকেন্ডের জন্য। During the next 5 seconds, it accelerates uniformly to 20 meter per second. Okay. What is the total distance traveled by the object? Guys, সব বাদ দিয়ে just আমাকে এই কোশ্চেনের অ্যান্সার দাও। Forget everything and just answer me this part. When it comes to a speed time graph, right? যখন আমরা speed time graph নিয়ে ডিল করি, speed time গ্রাফের কোন অ্যাসপেক্টটা আমাকে টোটাল ডিসটেন্স দেয়? Just answer me this part. Speed time গ্রাফের কোন অ্যাসপেক্টটা আমাকে টোটাল ডিসটেন্স দেয়? Real quick, guys. Sir, the area under Yeah. the speed time graph gives distance traveled. It is the area under the graph. So আমরা যদি একটু কেয়ারফুলি নোটিস করে দেখি, there are two areas. আগে একটু হেডস আপ দিয়ে রাখছি, এইটা পুরাটাই 100% তোমার how do I put this, এটা পুরাটাই তোমার ইসের মতো, এটা একটা এরিয়া, তারপরে you have another area, পুরাটাই ম্যাথসবির মেনসুরেশন টপিক। আমি যদি এই ফার্স্ট এরিয়া আগে আইডেন্টিফাই করি, এই যে এই এরিয়াটা আমি বের করলাম, এই এরিয়াটা যদি আমি আইডেন্টিফাই করি, হোয়াট এরিয়া ইজ দিস অর হোয়াট শেপ ডাজ ইট লুক লাইক? এই শেপটা কিসের মতো লাগে দেখো তো গাইস। Sir, trapezium sir. Trapezium. ফার্স্টটা তো ট্রাপিজিয়াম না, ফার্স্টের যেই Sir, first sir rectangle, second the trapezium. First এটা rectangle না? Rectangle. অ্যাবসলিউটলি রাইট, ফার্স্টেরটা আমার রেক্ট্যাঙ্গেল, তারপরেরটা আমার ট্রাপিজিয়াম। গাইস নোটিস করো, ফার্স্টেরটা রেক্ট্যাঙ্গেল, পরেরটা ট্রাপিজিয়াম। অল আই হ্যাভ টু ডু ইজ আগে রেক্ট্যাঙ্গেলের এরিয়া প্লাস এই ট্রাপিজিয়ামের এরিয়া বের করে অ্যাড করে দিলেই আইল গেট দ্য টোটাল ডিসটেন্স। এবার মাথায় ঢুকছে? সো ওয়ান এট আ টাইম। রেক্ট্যাঙ্গেলের এরিয়া কিভাবে বের করব? 10 into 10, 10 into 10 কত আসে? 100 Sir, 100. প্লাস এই ট্রাপিজিয়ামেরটা এবার বের করি। ট্রাপিজিয়ামের কিভাবে এরিয়া বের করব? হাফ a plus b, this is a, this is b, a হলো 10 প্লাস b হলো 20, 10 আর এই যে 20 টাইমস 10 আর 20 এর মাঝখানের যেই ডিসটেন্সটা a plus b into height, এই হাইটটা কত? 10 থেকে 15 5, 5. এই ভ্যালুটা কত আসে? 30 into 5, 30 into 5 হলো 150. Sir, 150. হ্যাঁ 150 ডিভাইডেড বাই 2 হলো 75, তাহলে 75 প্লাস 100 কত আসে? 175। এভরিওয়ান, সবাই দেখো তো ক্লিয়ারলি এটা বুঝতে পারছো নাকি কেমনে আমার অ্যানসার 175 হলো? এভরিওয়ান, ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? তাড়াতাড়ি বলো। Sir, 150 টাকে divided by 2 কেন করলাম?
তার সামনে হাফ ছিল যে হাফ a প্লাস b, Oh. রাইট? আমি হাফকে তো ইগনোর করতে পারি না, ইকুয়েশনের ভিতরেই তো ট্রাপিজিয়ামের ইকুয়েশনই তো there is a half. এবার বুঝছো? Yes, sir. Ji, sir. Okay, 7 এ আসো। A lorry takes 15 minutes to travel along the path PQRS. একটা লরির 15 মিনিট লাগে to travel along the path PQRS. 15 মিনিট। What is the average speed of the lorry? What is the average speed of the lorry? Average speed আমরা কিভাবে বের করি গাইস? Average speed হলো total distance by total time. আমি আগে total distance-টা বের করি। 8 plus 3 কত আসে? 11 11 plus 5 কত আসে? 16. 16. তাহলে আমার distance equals to 16 unit দেখো কিলোমিটার। This is 16 kilometer. Okay, এখন টাইমে আসো। Guys, you have to notice, আমি যদি ইউনিটস গুলো দেখি আমাকে কিন্তু প্রত্যেকটা ইউনিট কিলোমিটার পার আওয়ার দেওয়া অ্যান্সারে, তাহলে তুমি বেশি বুঝে আবার এটাকে মিটার পার সেকেন্ডে নেওয়ার দরকার নাই, বিকজ আমার কাছে চাচ্ছেই কিলোমিটার পার আওয়ারে। তাহলে 16 কিলোমিটার, টাইমটা 15 মিনিট, মিনিট থেকে আওয়ারে কিভাবে ডিভাইড করে, সরি আওয়ারে কিভাবে কনভার্ট করে এভরিওয়ান? Do we Sir, all 15 divided by 60, sir. Simple. 15 divided by 60, 15 divided by 60 হলো 1/4। 15 মিনিট মানে কি? কোয়ার্টার অফ অ্যান আওয়ার, তাই না? 15 মিনিট মানে এই যে ঘড়ির কাঁটা যদি 12টা থেকে চিন্তা করি, 15 মিনিটে এতটুকু গেল। সো 1 2 3 4, চারটা পার্ট হল, চারটা 15-এ 1 ঘন্টা হয়, তাহলে একটা 15-এ কত? 1/4, 1/4 is equal to 0.25, তাহলে 0.25 আওয়ার। গাইস দেখো তো এই কনভার্সনটা বুঝতে পারছো নাকি? Yes, sir. ওকে, তাহলে স্পিড হলো ডিসটেন্স বাই টাইম, 16 ডিভাইড বাই 0.25 কত আসে এভরিওয়ান? 16 বাই 0.25 64. 64। Sir, 64 kilometer per hour. My answer is 64 কিলোমিটার পার আওয়ার। গাইস ক্রিস্টাল ক্লিয়ার সবার? Yes, sir. Yes. Okay, next question. A man pulls a sledge of mass 25 kg across level ground with horizontal force of 60 Newton. A constant frictional force of 20 Newton acts on the sledge. What is the acceleration of the sledge? Guys, আমি জানি না কোনটা। আগে দেখি, যখনই এই টাইপের কোয়েশ্চেন, আমি আবারও বলছি, যদি মনে করো যে না ভিজুয়ালাইজ করতে পারতেছি না, আমার মাথায় আসতেছে না এক্স্যাক্টলি কি হচ্ছে, জাস্ট ড্র দ্য ডায়াগ্রাম। কয়েক সেকেন্ড লাগে ডায়াগ্রামটা আঁকতে। ফরওয়ার্ড ফোর্স যেটা দিয়ে তুমি টানতেছো সেটা হলো 60 নিউটন, আর ওর উপরে একটা কনস্ট্যান্ট রেজিস্টিভ ফোর্স অ্যাক্ট করতেছে। রেজিস্টিভ ফোর্সটা কত? 20 নিউটনের। তাহলে আমি যদি জিজ্ঞেস করি এই জায়গায় রেজাল্টেন্ট ফোর্স কত, তাড়াতাড়ি গাইস, খুবই ইজি, টেল মি দ্য রেজাল্টেন্ট ফোর্স। 40 Newton, sir. 40 নিউটন। 40 Newton. 40 নিউটন, absolutely right. Resultant force is indeed 40 Newton. Next, resultant force এর ইকুয়েশন কি? Resultant force equals ma. আমাকে তো এই অ্যাক্সিলারেশনই বের করতে বললো, তাহলে a কি হবে? Therefore a equals resultant force হলো 40 divided by mass. Mass এর ভ্যালু দেওয়া আছে 25. Guys tell me 40 divided by 25 ভ্যালু কত আসে? Real quick. Sir, 1.6 meter per second square. 1.6 আসে? Yes, sir. Okay, great. Yes. Yes, sir. 1.6. Guys, absolutely clear? Yes, sir. Okay. Next, Ashi. 9 আসো। When a car turns a corner at speed, it risks toppling over. Sir. Yes, sir. Sir, এখন যদি স্যার প্রিভিয়াস কোশ্চেনে স্যার বলতো যে স্যার ইজ ইট অ্যান অপোজিং ফোর্স অর অ্যান অপোজিট ফোর্স, তাহলে কেমনে বুঝতাম স্যার? Opposite, which বলেছে তো? আর অপোজিং হোক আর অপোজিট হোক, what difference does that make? I repeat, এটা অপোজিং হোক আর অপোজিট হোক, it doesn't make any difference. Resultant force তো সব সময় একটা মাইনাস আরেকটা করলেই resultant force চলে আসে। So resultant force এর ইকুয়েশনে তো কোনো চেঞ্জ আসে না, whether it's an opposing force or an opposite force. না স্যার বললাম যদি স্যার কোশ্চেন দেয় স্যার, তাই বললাম।
Opposing. তখন কি Friction is always an opposing force. Clear? ওকে স্যার থ্যাংক ইউ No problem. ইয়েস স্যার তারপর দেখি when a car turns a corner at a speed it risks toppling over. Two factors affecting the stability. Guys, do you all remember কি কি শিখছিলাম আমরা স্টেবিলিটিতে? একটা হলো পজিশন অফ সেন্টার অফ গ্র্যাভিটি আর একটা হলো বেজ এরিয়া। এখন এই বেজ এরিয়াটা একটু ওরা ঘুরায় পেঁচায় দিছে। আমি তোমাকে দুইটা গাড়ি এঁকে দেখাই এখানে। Let me draw two cars, front side of two cars, right? একটা গাড়ি দিলাম এরকম, হেডলাইট, ফ্রন্ট সাইডটা কিন্তু, হ্যাঁ। সো এটা আমার হুইল, প্রথম চাকা, এটা আমার সেকেন্ড চাকা। গাইজ সবাইকে বুঝতে পারতেছো? এন্ড হিয়ার ইজ দ্য ড্রাইভার ইন ফ্রন্ট অফ দ্য স্টিয়ারিং হুইল। ওকে, প্লিজ দেখো এটা একটা গাড়ি এ, and then I draw another car একদম সামনে, ফ্রন্ট ফেসটা এসেটা কি স্যার বুঝেছি স্যার লেটস কল দিস কার বি। কিন্তু এই গাড়িতে সামনের চাকাগুলা এই জায়গায়, উইয়ার্ড গাড়ি একটা। আচ্ছা, ইউ টেল মি, বেজ, দিস ইজ দ্য বেজ। দেখো তো একটা অনেক ওয়াইড বেজ নিয়ে আছে যদি চাকাগুলা অ্যাপার্ট থাকে, ওয়ারেজ এই জায়গায় বেজটা দেখো তো অনেক কম। তাহলে এদের দুইজনের ভিতরে আমি যদি জিজ্ঞেস করি কোন গাড়িটা বেশি স্টেবল, কি মনে হয়, এ বেশি স্টেবল নাকি বি বেশি স্টেবল? স্যার এ কোনো ডাউটই নাই। গাইস মাথায় ঢুকলো সবার এই পার্টটা? ডেফিনেটলি এ ইজ মোর স্টেবল, রাইট? সো এটা আমি ক্লিয়ার আপ করে ফেলি। ওকে, তাহলে আমার মোর স্টেবল হলো ডেফিনেটলি এ। আচ্ছা, তাহলে আমাকে কি জিজ্ঞেস করছে? which factors make the car more stable? তাহলে লো সেন্টার অফ মাস চাই আমি, সেন্টার অফ গ্র্যাভিটি যেটা আমরা বলতে পারি, সেন্টার অফ গ্র্যাভিটি আমি চাই লো, আর ডিসটেন্স বিটুইন দ্য ফ্রন্ট হুইলস, হোয়াট ডু আই ওয়ান্ট দ্য ডিসটেন্স? স্মল চাই নাকি লার্জ চাই ডিসটেন্স দুইটা? লার্জ। লার্জ। স্যার ডি হবে না তাহলে? তার মানে আমার লো সেন্টার অফ মাস বা লো সেন্টার অফ গ্র্যাভিটি লাগবে আর ডিসটেন্সটা লাগবে লার্জ। মাই অ্যান্সার ইজ ডি। 100% ক্লিয়ার? স্যার একটা কথা জিজ্ঞেস করি স্যার। বলো। স্যার সেন্টার অফ মাস মানে বুঝলাম না স্যার, মানে এটা কেন লো হতে হবে? Mass is the same thing as center of gravity. Center of gravity মনে আছে না, সেটা ভুলে গেছো? স্যার ওইটাই ভুলে গেছি। আরে তাহলে কেমনে হবে? আচ্ছা দেখা দিচ্ছি। আমি একটা ফ্লাওয়ার বাস আঁকলাম। আরে এটা দিয়ে আঁকা অনেক কঠিন, এই পেন দিয়ে আঁকা। আমি যদি জিজ্ঞেস করি এই ফ্লাওয়ার বাসটার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে, একদম সেন্টারে হবে? অফকোর্স নট, যেদিকে ম্যাস বেশি একটু সেদিকে শিফটেড হয়। গাইস গিভ মি আ ফিউ সেকেন্ডস। Right, and let me draw another one. আরেকটা আঁকলাম, ওটা শেপ একটু ডিফারেন্ট। ওটা শেপটা হলো উইয়ার্ড একটা ফ্লাওয়ার বাস। ওকে, সো এটার কথা যদি বলি, এটার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? উপরে। সেন্টার অফ গ্র্যাভিটি হলো একটা পয়েন্ট থ্রু হুইচ দ্য হোল ওয়েট অফ দ্য বডি অ্যাপিয়ার্স টু অ্যাক্ট। এবার মনে পড়ছে? তাহলে এই দুজনের ভিতরে লেটস কল দেম এ এন্ড বি। ইউ টেল মি, এবার যদি এ আর বি তে আসি, কে বেশি স্টেবল, এ নাকি বি? তাড়াতাড়ি। এ। ডেফিনেটলি মোর স্টেবল। কেন? স্যার এ ডেফিনেটলি দুইটা ফ্যাক্টর, একটা হলো ইট হ্যাজ আ লো সেন্টার অফ গ্র্যাভিটি আর একটা হলো ইট হ্যাজ আ ওয়াইড বেজ এরিয়া, মানে লার্জ বেজ এরিয়া। এই তো, নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো কি বলছে। A metal ball of mass 0.3 kg and weight
3 Newton is held so that it's below the surface of oil. It experiences an upward force of 0.3 Newton. When the ball is released, what is the initial acceleration? Guys, I don't think এটা আবার দেখাইতে হবে, একই জিনিস কিন্তু। আগে কি বের করব? Acceleration বের করার জন্য what do I have to find out first? Can you tell me guys real quick? So resultant force equals to ma. Force. Resultant force কি হবে? এই দুইজনের ভিতর লার্জার কোনটা? 3 minus smaller কোনটা? 0.3. So 3 minus 0.3 যে ভ্যালু আসে কত আসবে? 2.7 রাইট? তাহলে resultant force এর ভ্যালু আসলো আমার 2.7, but resultant force has an equation of its own. Resultant force is always equal to ma equals 2.7. আমাকে acceleration বের করতে বলছে, তাহলে x The resultant force এর ফর্মুলাটা বুঝলাম না। 3 minus 0.3 তাহলে কি করতে চাচ্ছ তুমি? না স্যার, এটা কিভাবে করলেন ওই জিনিসটা বুঝি না। তোমার রেজাল্টেন্ট ফোর্সে এখনো প্রবলেম রয়ে যাচ্ছে? জি স্যার। কেন স্যার? রেজাল্টেন্ট মানে কি? টোটাল, রাইট? টোটাল আমি কিভাবে বের করি? অ্যাড আপ করে। তোমার কি ওই জন্য কনফিউশন যে টোটাল তো আমি সবসময় অ্যাড করি, এখানে সাবট্রাক্ট কেন করলাম? জি স্যার, ওই জন্যই। জি স্যার, হ্যাঁ। Of course, অ্যাডই করতেছি। It's not like আমি সাবট্রাক্ট করছি, আমি কিন্তু অ্যাডই করতেছি। But the issue is, look at the direction of the two forces. Force being a vector quantity, এক ডাইরেকশন ডাউনওয়ার্ড আর একটা ডাইরেকশন আপওয়ার্ড। তাহলে এক ডাইরেকশনকে যদি আমি পজিটিভ সাইন দেই, আর এক ডাইরেকশনকে কি দিতে হবে? নেগেটিভ সাইন, because the directions are opposite. এবার বুঝতে পারছো? তাহলে 3 প্লাস মাইনাস 0.3, এটা মানেই কি? 3 3 minus 0.3. exactly. Yes, sir. এবার ক্লিয়ার? Yes, sir. তাহলে acceleration equals to 2.7 divided by m. ম্যাসের ভ্যালু আমার দেওয়া আছে, তাহলে 2.7 divided by 0.3 কত আসে? 2.7 by 0.3 everyone? 9. 9. Sir, 9 Right. meter per second square. In which example does the friction act in the direction of the motion of the object on which it acts? দেখো বুঝতে পারছো নাকি আগে কোশ্চেন? The question is not very easy. I would say calculation না, theoretically this was very conceptual. Guys, দেখো তো কোশ্চেন বুঝতে পারছো নাকি? এটা কিন্তু বেশ ট্রিকি ছিল কোশ্চেনটা। কি হবে অ্যানসার? কে বলতে পারবা? What is the answer, everyone? So it's suitcase accelerating and conveyor belt. Suitcase accelerating on a conveyor belt. Let me explain. Suitcase accelerating on a conveyor belt, এটার মিনিংটা কি? Let me draw a conveyor belt. এয়ারপোর্টে তোমরা যদি ট্রাভেল করে থাকো, you must have seen যে লাগেজ আসে এরকম একটা বেল্টের উপরে করে। So let me draw the suitcase এখানে। ওকে, সুটকেসটা সামনে যেতে থাকে, বাট ইফ আই আস্ক ইউ, সুটকেসকে সামনে কে নিচ্ছে? ইটস নট লাইক পিছন থেকে কেউ ধাক্কা দিয়ে সামনে নিচ্ছে, বেল্টের উপরে কন্ট্যাক্টে থাকার কারণে দ্য সুটকেস মুভস ফরওয়ার্ড। তাহলে কন্ট্যাক্টের কারণে বেল্টটা ওর উপরে যে ফোর্সটা দিচ্ছে, হোয়াট ডু ইউ থিঙ্ক গাইজ? সারফেস টু সারফেস কন্ট্যাক্টের কারণে যে ফোর্সটা দেয়, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট ফোর্স? এভরিওয়ান রিয়েল কুইক। Friction. 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 Friction, absolutely right. So it's the friction that moves this, what is it called? Suitcase forward, right? So যেদিকে friction সেদিকে motion. তাহলে ওর answer কি হবে? Accelerating on a conveyor belt. Guys, ever clear? 11 number question টা? 12 এ আসি। The diagram shows an uncharged ball coated with metallic paint. Metallic paint, guys, দেখো মেটালের ভিতরে কিন্তু ইলেকট্রনসরা খুব ইজিলি মুভ করতে পারে, just bear that in mind. The ball is suspended from an insulating thread. বলটাকে একটা insulating thread দিয়ে সাসপেন্ড করলাম। It is placed near a positively charged rod. So positively charged rodটা কি করবে? ওর উপরে যত ইলেকট্রনস আছে এগুলাকে অ্যাট্রাক্ট করে এদিকে নিয়ে আসবে ইলেকট্রন গুলাকে। তাহলে রাইট সাইডটা
একটা সারপ্লাস অফ ইলেকট্রনস হবে, মিনিং রাইট সাইডটা হবে আমার নেগেটিভ, আর লেফট সাইড থেকে যেহেতু ইলেকট্রন চলে আসলো লেফট সাইডটা হয়ে যাবে আমার পজিটিভ। এখন তুমি ABCD এর ভিতরে দেখো রাইট সাইড পজিটিভ আর লেফট সাইড নেগেটিভ কোনটার সাথে ম্যাচ করে। কুইকলি গাইস। D. D, absolutely right. So my answer is indeed D. Guys, এটা কি ক্লিয়ার সবার? Everyone? Yes sir, clear. ঠিক আছে। A polythene rod is rubbed with a cloth and the cloth becomes positively charged. Polythene rod কে আমি cloth দিয়ে রাব করলাম আর clothটা কি হয়ে যায়? Positively charged হয়ে যায়. Which statement describes the transfer of charge? কোন স্টেটমেন্টটা ট্রান্সফার অফ চার্জ বোঝাচ্ছে? আরেকবার দেখো, পলিথিন রড রাব করলাম উইথ আ ক্লথ and the cloth becomes positively charged. Rub with the cloth and the cloth becomes positively charged. Sir, positive charge is transferred from the polythene to the cloth. সেটাই বলতেছে এক্স্যাক্টলি। একটা জিনিস পজিটিভ কখন হতে পারে? যখন ওর থেকে ইলেকট্রনস ট্রান্সফারড হয়ে অন্য কোথাও চলে যায়। So which statement about the transfer of charge? Negative charges are transferred from the cloth to the polythene. This is my answer, part A. Because negative charges টা কি? What do you mean by negative charges? Sir, কারণ কখন এই কনটেক্সটে নেগেটিভ চার্জেস বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝছি? electrons Electrons, absolutely right. So electrons cloth থেকে আমার কোথায় যাচ্ছে? Polythene rod is rubbed with cloth and the cloth becomes positive. polythene sir. তাহলে ক্লোথ থেকে পলিথিনে চলে যাচ্ছে। ক্লোথ থেকে যদি চলে যায় তাহলে ক্লোথটা হয়ে যাবে আমার পজিটিভ। গাইস মনে পড়ছে চারিকের একদম বেসিক কনসেপ্টটা যে শুধুমাত্র নেগেটিভ চার্জেসরাই ফ্লো করতে পারে। গাইস নাম্বার 14 is very 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 close to number 14টা আমি বলবো অনেকটাই somewhat identical to number 12. নাম্বার 12 এ যা হচ্ছে নাম্বার 14 এ কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিস হচ্ছে। তাহলে তুমি কি আইডেন্টিফাই করতে পারবা গাইস নাম্বার 14 এর आंसर কি হবে? Everyone? Sir, D. Sir, X is positively charged and Y is negatively charged. X positively charged. Sir, X is negatively charged and Y is positively charged. স্যার বার ম্যাগনেটেই তো স্যার আপনার পজিটিভ, তো স্যার এক্স তো সবসময় নেগেটিভই হবে স্যার। Wait. Where did you see a magnet here? না স্যার মানে রড স্যার। হ্যাঁ, পজিটিভলি চার্জড। আগে আমাকে বলো এই যে চার্জ আপ করবে এই স্ফিয়ারটাকে, হোয়াট ইজ দ্য প্রসেস? সব বাদ দিয়ে জাস্ট আমাকে এই প্রসেসটার নাম বলো। টাচ করে নাই, কিচ্ছু করে নাই, যে সামনে আনলাম চার্জ হয়ে গেল। জাস্ট গিভ মি দ্য নেম অফ দ্য প্রসেস। Stat. Induction. স্যার চার্জিং বাই ইন্ডাকশন। চার্জিং Sir, বাই charging by induction. চার্জিং বাই ইন্ডাকশন। এন্ড একটু রিকল করে দেখি তো গাইস, চার্জিং বাই ইন্ডাকশনের সবথেকে ইম্পর্টেন্ট ফিচারটা কি? when it comes to charging by induction, সব সময় চার্জিং বাই Materials get opposite charge. অপোজিট চার্জ ইনডিউস করে। তাহলে এটা যদি পজিটিভ হয় নিয়ারেস্ট এন্ডটা অপোজিট চার্জ ইনডিউস করবে। সো পজিটিভের অপোজিট কি হয়? নেগেটিভ। তাহলে x হবে আমার নেগেটিভ, y হবে পজিটিভ। x হলো নেগেটিভ, y হলো পজিটিভ। গাইস সবাই কি বুঝতে পারছো? Yes, sir. বেসিক আইডিয়া ভুলে যাওয়ার কোনো স্কোপ নাই। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য বেসিক আইডিয়াস। কখনোই কোয়েশ্চেনের একটা কনটেক্সট দেখে ইউ ক্যানট জাস্ট ফরগেট দ্য বেসিক আইডিয়াস দ্যাট ইউ হ্যাভ লার্নড, রাইট? 15 আসি। A positively charged rod is held close to an earth metal sphere. একটা পজিটিভলি চার্জ রড আমি আর্থ মেটাল স্ফিয়ারের সামনে ধরলাম। আচ্ছা গাইস, আর্থ মানে কি? আর্থ হলে কি হয়? যেহেতু স্ফিয়ারের সাথে কানেক্টেড, আর্থ কিন্তু একটা ইনফিনিট অর গ্রাউন্ড। আর্থের আরেকটা নাম হলো গ্রাউন্ড, একটা ইনফিনিট রিজার্ভয়ার অফ চার্জেস। তোমার ও চার্জ নিতেও পারবে আবার চার্জ দিতেও পারবে। জাস্ট টেল মি সামথিং গাইস, যখনই এই রডটা ওর সামনে আনলা, হোয়াট হ্যাপেন্স ইজ রডটা এই স্ফিয়ারের উপরে ইলেকট্রনস গুলাকে ও অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে? এই রডটা তাড়াতাড়ি বলো। স্যার ইলেকট্রনস কে অ্যাট্রাক্ট করবে স্যার। অ্যাট্রাক্ট করবে, অ্যাবসলিউটলি রাইট। সো অ্যাট্রাক্ট করে ওর দিকে যখন আনা স্টার্ট করলো, হোয়াট হ্যাপেন্স ইজ এই অ্যাট্রাকশনটা গ্রাউন্ডও ফিল করবে। তার মানে কি গ্রাউন্ড থেকেও
ইলেকট্রনদেরকে ও টেনে নিয়ে আসতে পারবে, নট জাস্ট ফ্রম দ্য অপোজিট সাইড। যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড, টান তো দিলই, ও গ্রাউন্ডের ভিতরে যেসব ইলেকট্রনস আছে তাদেরকেও টেনেও সামনে নিয়ে আসলো। তাহলে কি হবে দেখি, আমি কিন্তু তোমাকে পুরো প্রসেস এক্সপ্লেইন করে দিলাম। নাও ইউ আইডেন্টিফাই আমার অ্যান্সার কি হবে, তাড়াতাড়ি বলো। Yes, sir. Yeah, absolutely right. It is negative because electrons are attracted towards the rod. রডের দিকে ইলেকট্রনরা অ্যাট্রাক্ট হয়ে কাছে আসলো। গাইজ এটা একটু ট্রিকি ছিল, ইটস অ্যাবসলিউটলি ফাইন। যদি কারো কোনো জায়গায় প্রবলেম থেকে থাকে, ইউ হ্যাভ দ্য ফুল ডিসক্রিপশন অফ আস্কিং মি। এটাতে যদি প্রবলেম থাকে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও। 15টা কি সবার ক্লিয়ার এভরিওয়ান? ওকে, Yes, sir. দেখো, the current in a car headlamp is 2 ampere. The headlamp is switched on for 4 minutes. How much charge passes through the headlamp? কতটুক চার্জ হেডল্যাম্পের ভিতর দিয়ে পাস করে? Guys, what is the equation? চার্জের জন্য ইকুয়েশন কি? Q equals I, IT. তাহলে Q equals to I এর ভ্যালু জানি 2 into T এর ভ্যালু। আনফরচুনেটলি T টা কিন্তু আমাকে মিনিটসে দেওয়া, মিনিটসে করলে কিন্তু আমার হবে না। I have to convert this into কিসে গাইস? Seconds. Seconds, of course. So 4 Into times 60. 60. Guys, 2 into 4 into 60. 480 coulomb. Sir, 480 coulombs. Right. So our answer is 480 coulomb. একদম 100% clear সবার? Number 16 টা? Yes, sir. Yes, sir. 17 আসি। The graph স্যার ক্যালকুলেশন কি ছিল? Q equals IT. That is the equation for charge. আর Q equals IT আসছে হলো কারেন্টের ইকুয়েশন থেকে, I equals Q by T থেকে। Clear? ওকে স্যার। Yes, sir. The graph is the voltage current graph for two resistance wires P and Q. সব বাদ দাও, forget the question. If I ask you between P and Q, সব বাদ দাও, জাস্ট এদিকে তাকায় দেখো। P আর Q এর ভিতরে আমি যদি তোমাকে বলি আইডেন্টিফাই করো which one has a greater resistance and which one has a smaller resistance, তাড়াতাড়ি। Between P and Q, রেজিস্ট্যান্স বেশি কার আর রেজিস্ট্যান্স কম কার? প্লিজ তাড়াতাড়ি বলো একটু গাইস। Sir, Q এর resistance. Q এর রেজিস্ট্যান্স বেশি স্যার, Resistance বেশি আর P এর তো কম। P এর রেজিস্ট্যান্স কম। একদম উল্টা বললাম। ভোল্টেজ কারেন্ট গ্রাফের গ্রেডিয়েন্ট, আই রিপিট গাইস, মাথায় ঢুকাও এটা, গ্রেডিয়েন্ট অফ ভোল্টেজ কারেন্ট গ্রাফ gives me resistance. I repeat, আবার শুনো, gradient of voltage current graph gives me resistance. তাহলে গ্রেডিয়েন্ট যত বেশি হবে আমার রেজিস্ট্যান্সও তত বেশি। ভোল্টেজ কারেন্ট বলছি কিন্তু কারেন্ট ভোল্টেজ না, ডু নট মিক্স আপ ভোল্টেজ কারেন্ট উইথ কারেন্ট ভোল্টেজ। কারেন্ট ভোল্টেজ আবার পুরো উল্টা জিনিস। ভোল্টেজ কারেন্ট গ্রাফে রেজিস্ট্যান্স গ্রেডিয়েন্ট যত বেশি হবে গ্রাফের, আমার রেজিস্ট্যান্স তত বেশি। সো লুক ভেরি ক্লোজলি, আমার পি আর কিউ এর ভিতরে রেজিস্ট্যান্স বেশি কার মনে হচ্ছে? মানে গ্রেডিয়েন্ট বেশি কার, মানে which graph is more steep? P is more P is more steep. Sir, P. ও তার মানে P এর resistance is more, sir. Definitely P এর যেহেতু gradient বেশি, as in the graph of P is more steep, graph বেশি steep হওয়ার কারণে P এর gradient বেশি, P এর gradient বেশি হওয়ার কারণে P এর কি বেশি হবে গাইস তুমি বলো? রেজিস্ট্যান্স ও Resistance বেশি। so P এর রেজিস্ট্যান্স বেশি, Q এর রেজিস্ট্যান্স কম। জাস্ট বেয়ার দিস ইন মাইন্ড। এখন আমরা দেখব P এর রেজিস্ট্যান্স বেশি কেন। কোশ্চেনে বলা আছে দেখো, the wires are made from the same material বলছে আর equal length। আচ্ছা guys, tell me resistance of a wire। আমি যদি সার্কিট কম্পোনেন্টস টপিকটা এখানে বের করি, একটু ওয়েট করো, আমি তোমাদেরকে I hope I had uploaded a circuit components এটা তোমাদেরকে গাইস দেখো তো কিছু মনে পড়ে নাকি? একদম প্রথমটাই সার্কিট কম্পোনেন্টস, এই যে গাইস মনে পড়তেছে এটা সার্কিট কম্পোনেন্টসটা দেখো। Yes, sir. Yes, sir. শর্ট থিক ওয়্যার,
thin wire. So কি ফ্যাক্টর দেখো তো, একটা হলো লেন্থ আর একটা হলো ক্রস সেকশনাল এরিয়া। মনে পড়ছে? তাহলে এরিয়া যত বেশি হবে রেজিস্ট্যান্স তত কম, আর এরিয়া যত কম, এই যে দেখো, the smaller the cross sectional area the greater the resistance. গাইস মাথায় ঢুকতেছে পুরো জিনিসটা? এই যে ভিআই গ্রাফ। Yes sir, yes sir. ওকে, Yes. সো আমাকে বললো লেন্থ সেম বাট এরিয়া ডিফারেন্ট। টেল মি, পি এর রেজিস্ট্যান্স বেশি তার মানে কি? রেজিস্ট্যান্স এরিয়ার সাথে কিভাবে রিলেটেড? ইনভার্স। পি এর রেজিস্ট্যান্স বেশি মানে পি এর এরিয়া, Sir, area কম। কম। পি এর এরিয়া কম মানে কি? তার মানে কিউ এর এরিয়াটা বেশি। বেশি। এবার তুমি অ্যান্সার চুজ করো। নাও ট্রাই টু চুজ দ্য অ্যান্সার। পড়ে দেখো তোমার কি মনে হয় কোনটা অ্যান্সার আমার, তাড়াতাড়ি। B. Yes, P এর resistance greater আর cross sectional area greater হলো Q এর। Answer is indeed B. Crystal clear guys? এটা একটু tricky ছিল। Yes sir, clear. কঠিন মনে হচ্ছে or something, you can ask me again. 100% clear তো সবার? Yes. Very good, very good. Sir. Next. Yes sir. ক্রস সেকশনাল এরিয়াটা কি আবার বোঝানো যাবে? Cross sectional area এর মানে কি সেটা জিজ্ঞেস করছো? Yes sir. Okay, okay. Cross sectional area আমি বুঝাই দিচ্ছি, no problem. You look at this. আমি একটা ওয়্যারকে অনেক জুম করে দেখলাম। লেটস সে যদি অনেক জুম করো একটা ওয়্যার কিন্তু দেখতে একটা রডের মতো মনে হবে। And you bring in this. তাকে দেখো, this is what we mean by cross sectional area. এই যে এই জায়গার যে এরিয়াটা, এটাকে আমি বলবো ক্রস সেকশনাল এরিয়া। সেম থিং গোজ ওভার হিয়ার, দিস ইজ হোয়াট উই কল দা ক্রস সেকশনাল। যদি ভিতরেও চিন্তা করো, দিস ইজ দা ক্রস সেকশনাল এরিয়া। আর ক্রস সেকশনাল এরিয়াকে গাইস এভাবে চিন্তা করি, ক্রস সেকশনাল এরিয়াকে খুব সিম্পলি ইউ ক্যান লিংক ইট উইথ কিসের সাথে জানো? থিকনেস। ক্রস সেকশনাল এরিয়া যত বেশি হবে থিকনেস তত বেশি, ক্রস সেকশনাল এরিয়া যত কম থিকনেস তত কম। মাথায় ঢুকলো এবার? যার কোশ্চেন ছিল ক্লিয়ার হয়েছে? Yes sir, thank you. নো প্রবলেম। নেক্সট আসি। এটা কত নম্বর কোশ্চেন ছিল আমার? 17। মুভিং অন টু 18 গাইস, ডু ইউ রিমেম্বার আমরা এই যে ক্লাসের ভিতর দেখছিলাম যে সেলসদেরকে যদি তুমি প্যারালালি কানেক্ট করো, হোয়াট হ্যাপেন্স ইজ ভোল্টেজ কিন্তু সেম, देयर इज नो চেঞ্জ ইন ভোল্টেজ, বিকজ আমরা জানি প্যারালাল সার্কিটে আমার ভোল্টেজ সেম থাকে, ভোল্টেজ ইজ দ্য সেম। তাহলে এটা দিয়ে আমার লাভ কি? এরকম উইয়ার্ড সার্কিট দিয়ে আমার লাভ কি? লাভ হলো the cells would last longer, right? So last longer, তাহলে কোনটার সাথে ম্যাচ করে দেখো তো? A. হ্যাঁ, এক্স্যাক্টলি, the battery can supply a current for a longer time, definitely একটা লম্বা টাইম ধরে ও আরো কারেন্ট সাপ্লাই করতে পারে। তার মানে সেলসদেরকে Sir, is it because it's a parallel circuit sir? No, it's not because it's a parallel circuit. এটা হলো সেম ভোল্টেজ তিনজন মিলে দিচ্ছে, সেম ভোল্টেজ তিনজন মিলে দিচ্ছে। তুমি নরমালি চিন্তা করো, আমি যদি বলি একটা বড় পাথরের টুকরা তুমি একা হাত দিয়ে উঠায় রাখো, এক হাত দিয়ে উঠায় রাখো, এক হাত দিয়ে যদি উঠে রাখতে বলি, দেখো তো তোমার কিন্তু ফোর্স সেমই দিতে হবে, ইউ হ্যাভ টু এক্সার্ট দ্য সেম ফোর্স টু লিফট ইট, রাইট? কিন্তু আমি যদি বলি না এক হাত দিয়ে না, তুমি দুই হাত দিয়ে ধরো, সো তোমারই দুই হাত দিয়ে ধরছো, ফোর্স কিন্তু ডিফারেন্ট না, কিন্তু দুই হাত দিয়ে উঠায় রাখলে ডোন্ট ইউ থিংক ইউড বি এবল টু লিফট ইট ফর লঙ্গার? এবার বুঝতে পারছো? Yes, Yes sir. নেক্সট স্যার 18 আনসারটা একটু দেখানো যাবে? কোনটা স্যার? এই তো নাম্বার 18। ঠিক আছে, ওকে স্যার। next. The diagram shows a circuit that has two resistors in series with a 12-volt supply. That is the current in the circuit. What is the current in the circuit, guys? This is really easy. দুইটা রেজিস্টার যদি সিরিজে থাকে, how do you find out the total resistance? Resistance total. Guys, তাড়াতাড়ি বলো।
সিরিজে থাকলে টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করবে? Just add them up. You just add them up. 2 plus 3 কত আসে? 2.4 amp আচ্ছা, রাইট। ampere. রেজিস্ট্যান্স হলো আমার 5। এখন আমি তোমাদেরকে অনেকবার বলছি, when it comes to electricity you just have one equation to recall. What equation is it? V equals V equals to IR. Equals to IR. আমি যদি এখান থেকে I কে সাবজেক্ট বানাই, I কি হবে? V by R. V হলো 12 divided by R হলো আমার 5. 5। 12 by 5 কত আসে? 2.4 amp. 2.4 ampere. This is my answer. Guys, সবার কি absolutely clear? Yes, sir. আচ্ছা, Yes, sir. তাড়াহুড়া করে এটা শেষ করতে চাচ্ছি না, আরো 10টা কোশ্চেন বাকি আছে, ওইটা একটার থেকে একটা বেশি ইম্পর্টেন্ট। Why don't we look at this in the next class? Next ক্লাসে আমাদের নেক্সট টপিক Okay, sir. আগে এটা আমরা নেক্সট ক্লাসে দেখে নিব। ওকে গাইস? স্যার স্যার 18 নম্বরে 4.5 ভোল্ট অ্যাক্ট করলো না কেন? 18 নম্বরে 4.5 ভোল্ট অ্যাক্ট করলো না কেন? because parallel আমার ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে। The voltage does not change in a parallel circuit. That is the Yes sir. definition of parallel circuit. ঠিক আছে? Thank you sir. 4.5 হতো, definitely 4.5 হতো। তিনটাকে তুমি অ্যাড আপ করতে definitely had they been in series. এবার বুঝতে পারছো? Yes sir. এটা লেকচারগুলো একটু দেখে নিও প্লিজ, এটা লেকচারগুলো দেখে নিও, রেকর্ডেড লেকচারগুলো, ঠিক আছে? Okay sir. Okay, sir. Guys, that's it for today. Allah Hafiz.